রাত ১২টা ১টা বাজলেই রোজ আমার বড় জায়ের ঘর থেকে অদ্ভুত চিৎকারের আওয়াজ শোনা যেত। ওই রকম আওয়াজ শুনে আমারও মনে কেমন যেন একটা হতো। কিন্তু আমার বর তো রোজ রাতে বাড়িতে থাকতো না, ওকে নাইট ডিউটিতে যেতে হতো। তারপর একদিন ওই রকম আওয়াজ শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। ওনার ঘরের জানলার সামনে গিয়ে দাঁড়ালাম, আর তারপর সেই সময় জানলার ফাঁক দিয়ে বড় জায়ের ঘরের যে দৃশ্য আমি দেখলাম, তা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। ঘরে এসেও আমি ওই দৃশ্য কিছুতেই ভুলতে পারছিলাম না। আমার মাথায় শুধু ওই সবই ঘোরাফেরা করছিল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমি তো মনে মনে একটা কথা ভেবেই নিয়েছিলাম, আমি অপেক্ষা করছিলাম সেই দিনটার, যেদিন আমার বড় জা আর আমার স্বামী দুজনেই রাতে বাড়িতে থাকবে না। তারপর একদিন যখন আমার স্বামী নাইট ডিউটিতে ছিল আর বড় জাও বাপের বাড়ি গেছিল, ওই দিন রাতে আমি বড় জায়ের শাড়ি পরে ভাসুরের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তারপর মাঝরাতে আমার ভাসুর আমাকে বড় জা মনে করে সারা রাত ধরে আমার নাম প্রীতি। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম। আমাদের বাড়ি গ্রামে হলেও আমাদের গ্রামের মহিলারা এমন ছিল যে তারা নিজেদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের কথা লজ্জা শরম ছাড়াই সবার সামনে আলোচনা করত। আমার বয়স যখন 18-19 হলো, আমিও আমার বন্ধুদের সাথে গ্রামের মহিলাদের ওই সব গল্পগুলো শুনতাম। ওদের কথা শুনে আমারই লজ্জা করত। মনে মনে ভাবতাম, ওরা কি করে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কথা সবার সামনে বসে আলোচনা করে। আমি চাইতাম ওখান থেকে উঠে চলে যেতে, কিন্তু বন্ধুরা জোর করে আমাকে বসিয়ে রাখত। আমাদের পরিবারে 5 জন সদস্য ছিল, মা, বাবা, দাদা, বৌদি আর আমি। এই 3 মাস হলো আমার দাদার বিয়ে হয়েছে, তবে আমার বৌদিকে কখনো দেখিনি যে ওইসব ব্যাপারে আলোচনা করতে, যেমনটা গ্রামের বাকি মহিলারা নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে আলোচনা করে। আসলে আমার বৌদি ছিল শহরের মেয়ে, দাদার সাথে প্রেম করে বিয়ে করেছে। গ্রামের মধ্যে আমি একটু লেখাপড়া শিখেছি, কারণ আমি ছোটবেলায় মামা বাড়িতে থাকতাম। তাই আমি বুঝি যে এইসব কথা সবার সামনে বলতে নেই। প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যেই তো ওইসব হয়, তাহলে দরকার কি আছে সবার সামনে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের কথা আলোচনা করার? একটু লজ্জা শরম তো থাকা উচিত। এইভাবেই দিন কাটতে থাকলো। এদিকে আমার বয়স যখন 20 হলো, আমার বাবা মা বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করলো। অবশেষে আমার বিয়ে বিকাশের সাথে ঠিক হলো। ওদের বাড়ি পাশের গ্রামেই। ওরা 2 ভাই 1 বোন। বিকাশ ছিল বাড়ির ছোট ছেলে। দিদির বিয়ে হয়ে গেছিল, আর বড়দার বিয়েও 4 বছর আগেই হয়েছে। ছোটবেলায় ওদের বাবা মারা গেলে বিকাশের বড়দা আর বেশি দূর লেখাপড়া করতে পারেনি, তাই উনি নিজেদের জমি জমাই দেখাশোনা করেন। কিন্তু বিকাশ উচ্চ মাধ্যমিক পাশ করে শহরের এক বেসরকারি কোম্পানিতে চাকরি করত। মাঝে মধ্যে ওকে নাইট ডিউটিতেও যেতে হতো। আমার বাবা না জানিয়েই আমার বিয়ে বিকাশ নামের একটি ছেলের সাথে ঠিক করে ফেলেন। আমি যখন জানতে পারি, তখন আমি মাকে বলি, যার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছো তার সাথে একবার আমাকে দেখা করতে দাও। কিন্তু জানি না কেন আমার বাবা মানা করে দেন। আমার মনে তখন নানা রকম প্রশ্ন আসতে থাকে, কি জানি ছেলেটা কেমন হবে। কিন্তু বাবার কথার অমান্যও তো আমি করতে পারবো না। 2 মাসের মধ্যেই আমার বিয়ে বিকাশের সাথে হয়ে গেল। আজ এক অচেনা মানুষের সাথে আমি নিজের জীবন কাটাতে যাচ্ছি, তাই মনের মধ্যে খুব ভয় হচ্ছিল। আমার শ্বশুর বাড়িটা বেশ পুরনো দিনের। বাড়িতে 4-5টা ঘর থাকলেও বাথরুম একটাই ছিল। বাড়ির সামনে বড় উঠান, আর আশেপাশে গাছপালায় ভরা। তেমন একটা বসতিও ছিল না। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ। যাই হোক, বিয়ে যখন আমার হয়ে গেছে, তখন আমাকে এই বাড়িতেই থাকতে হবে। আজ আমার ফুলশয্যার রাত। আমি ফুলে সাজানো খাটে বসে আমার স্বামী বিকাশের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ঘরে এলো। এই প্রথমবার আমি আমার স্বামীকে ভালো করে দেখলাম।
কিন্তু দেখেই তো আমার মাথা ঘুরে গেল। বাবা এই ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে। বিকাশকে দেখতে একেবারেই ভালো না, তাছাড়া শরীরটাও কেমন যেন রোগা পাতলা। এই রকম একজনের সাথে বাবা আমার বিয়ে দিয়েছেন। তারপর আমি ভাবলাম হয়তো বিয়ের পর ঠিক হয়ে যাবে, কারণ অনেকেরই তো বিয়ের পর শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়। থাক, আজ আর এইসব নিয়ে ভাববো না। আজ তো আমাদের ফুলশয্যা। এই দিনটা তো সব মেয়ের জীবনে একবারই আসে। বিকাশ দরজাটা বন্ধ করে আমার পাশে এসে বসলো। তারপর আমার হাতটা ধরে বলল, আমি জানি বাবা মাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়, তবে আমি আমার সাধ্য মতন তোমাকে সুখী রাখার চেষ্টা করব। তোমার এখানে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে। বিকাশের মুখে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমি মনে মনে ভাবলাম, দেখতে ভালো নাই বা হলো, তবে মানুষটার মনটা ভালো। তারপর বিকাশ আমার হাতটা ধরে ওর কাছে টেনে নিল। আমি ওকে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে আমরা একে অপরের আরও কাছে আসতে যাব, কিন্তু হঠাৎ বিকাশ আমাকে সরিয়ে দিল। আমি কিছু বোঝার আগেই ও আমার দিকে পিছন ফিরে শুয়ে পড়ল। আমি বুঝতেই পারলাম না কি হলো। আজ আমাদের ফুলশয্যার রাত, যেটা সব মেয়ের কাছেই খুব স্পেশাল, কিন্তু বিকাশ আমার সাথে এমন কেন করলো? কিছুক্ষণ পর দেখি বিকাশ গভীরভাবে ঘুমোচ্ছে। আমি আর জেগে থেকে কি করব? আমিও তখন খাটের এক পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসছিল না আমার, শুধু এদিক ওদিক করছিলাম। তারপর জানি না কখন আমার চোখ দুটো লেগে গেছিল। যখন আমার ঘুম ভাঙল, দেখি ঘড়িতে সকাল 9টা বাজে। পাশে তাকিয়ে দেখি বিকাশ নেই। আমি তাড়াতাড়ি করে উঠে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আমি বেরিয়ে দেখি আমার বড় জা কলপাড়ে বসে জামা কাপড় ধুচ্ছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, দিদি, তোমার দেওর কোথায়? উনি বললেন, বিকাশ তো কাজে বেরিয়ে গেছে, তুমি ঘুমোচ্ছিলে তাই হয়তো ডাকেনি। যাও, তুমি আগে জল খাবার খেয়ে নাও। আমি উঠতে যাব, তখনই আমার বড় জা জিজ্ঞেস করলো, কালকের রাত তোমাদের কেমন কাটলো? আমার দেওর তোমাকে রাতে ঘুমোতে দিয়েছিল তো? ওনার এই কথা শুনে আমি লজ্জায় নিজের মুখটা নিচু করে নিলাম। তারপর আমরা দুজনে কাজ করতে করতে এদিক ওদিকের কথা বলছিলাম। তক্ষুনি বিল্টু, মানে আমার জায়ের 1 বছরের ছেলের কান্নার আওয়াজ শুনে আমার জা বলল, প্রীতি, তুমি এগুলো ধুয়ে ফেলো, আমি দেখি ছেলেটা কাঁদছে কেন। আমি জামা কাপড়গুলো ধুয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি আমার শাশুড়ি মা মাছ কাটছে। আমাকে দেখেই শাশুড়ি মা বললেন, ছোট বৌমা, এইখান থেকে একটা বটি নিয়ে সবজিগুলো কেটে ফেলো। আমি সবজি কাটতে কাটতে দেখি বড় জাও চলে এলো। তারপর আমরা দুজনে মিলে রান্নাঘরে সংসারের সব কাজ সেরে ফেললাম। আমার বর সকাল 8টার মধ্যে কাজে বেরিয়ে যায়, তাই আমার ঘুম থেকে ওঠার আগেই ও বেরিয়ে গেছিল। এইভাবেই 10-15 দিন কেটে গেল, কিন্তু আমাদের মধ্যে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। রোজ রাতেই আমি ভাবি, আজ হয়তো আমার স্বামী আমার কাছে আসবে, কিন্তু রোজই ও ঘরে এসে ঘুমিয়ে পড়ে। একদিন আমি না পেরে ওকে জিজ্ঞাসা করলাম, কেন ও আমার কাছে আসে না? কিন্তু ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আমি নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি তো একটা বিবাহিত মেয়ে, আমারও কিছু চাহিদা আছে। স্বামী পাশে শুয়ে থাকলেও আমাদের মধ্যে কিছুই হতো না। আমি অনেক কষ্টে নিজেকে সামলে রেখে কোনো মতে রাতগুলো কাটাতাম। এটা এমন একটা ব্যাপার যেটা আমি কাউকে বলতেও পারছিলাম না। এইভাবেই দিন কাটতে থাকলো। একদিন সকালে উঠে বিকাশ বলল, ওকে অফিসের কাজে 2-1 মাসের জন্য শহরে থাকতে হবে, তাই ও বাড়িতে ফিরতে পারবে না। আমি ওকে কিছুই বললাম না, না আমি ওকে যেতে বারণ করলাম। আর কেনই বা বারণ করব? প্রতিটা মেয়েরই কিছু না কিছু চাহিদা থাকে, যেটা শুধুমাত্র তার স্বামীই পূরণ করতে পারে। সব মেয়েই তার স্বামীর ভালোবাসা পেতে চায়, কিন্তু বিয়ের 4 মাস কেটে যাওয়ার পরও আমার স্বামী এখনও আমার কাছে আসেনি। ও দেখতে যেমন রোগা পাতলা, তেমনি ওর কিছু করার ক্ষমতাও ছিল না। একটা মেয়ের তার স্বামীর কাছে শুধু টাকা পয়সা বা জামা কাপড়ই চাহিদা থাকে না, আরও অন্য কিছুরও চাহিদা থাকে, যেটা শুধু তার স্বামীই পূরণ করতে পারে।
একটা মেয়ের যদি সেই চাহিদা পূরণ না হয় তাহলে সেই মেয়েটা ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করে। বিকাশ কাজের জন্য শহরে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না যে এখানে আমার জীবনে কি হচ্ছে। আমি নিজের বিয়ে, নিজের স্বামীকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেছে। আমি কোনো রকমে শ্বশুরবাড়িতে নিজের জীবন কাটাচ্ছিলাম। এখন তো আমার স্বামীও কাজের জন্য শহরে চলে গেল। মাঝে মধ্যে কখনো কখনো বাড়িতে আসে, কিন্তু না, তখনও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই হয় না। আসলে আমি বিয়ের 5 মাস পরেও কুমারী ছিলাম। অনেক কষ্টে আমি নিজেকে সামলে স্বামীর পাশে শুয়ে থাকতাম। নিজের শারীরিক চাহিদা নিজের স্বামী ছাড়া তো আর কাউকে দিয়ে পূরণ করতে পারবো না। বিকাশ তো বাড়িতে এসে আমার সাথে ঠিক করে কথাও বলতো না। হয়তো ও নিজের শারীরিক দুর্বলতার জন্য লজ্জা পেত। একদিন আমি আমার শাশুড়িকে বললাম, মা, আমি কয়েকটা দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। শাশুড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, ঘুরে আসো গে। পরের দিনই আমার বড় ভাসুর আমায় বাড়ি পৌঁছে দিল। কিন্তু আমাদের বাড়িতে বেশিক্ষণ না থেকে উনি বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দিলেন। আমার বৌদি একদিন আমায় জিজ্ঞেস করলো, তোমার শ্বশুরবাড়ির সবাই কেমন, ভালো তো? ওখানে তোমার কোনো অসুবিধা হয় না তো? আমি বললাম, হ্যাঁ, সবই ভালো, কোনো অসুবিধা হয় না। কোন মুখেই বা বলবো যে শ্বশুরবাড়ি তো ভালো, কিন্তু স্বামী ভালো না। স্বামীর কাছ থেকে কোনো সুখই আমি আজ পর্যন্ত পাইনি। ও তো আমার কাছেই আসে না। কিন্তু এটা তো কাউকে বলার মতন কথা না। আমি জানি যাকেই এই কথা বলবো সেই আমাকে নিয়ে হাসাহাসি করবে। এখানে এসে আমি ওই সব মহিলাদের গল্প শুনতাম যারা তাদের নিজেদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কথা আলোচনা করত। আমি শুধু ওদের কথা মন দিয়ে শুনতাম, কিন্তু নিজে কিছুই বলতে পারতাম না, কারণ আমার কাছে তো বলার মতন কোনো কথাই থাকতো না। ওরা নিজেদের স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো যেভাবে বলতো তা শুনে আমার শরীরেও উত্তেজনা বেড়ে যেত। আমি তখন এটাই ভাবতাম, যদি আমিও আমার স্বামীর কাছ থেকে এই রকমই সুখ পেতাম। কিন্তু আমার স্বামী তো আমার কাছেই আসে না। ওর তো কোনো ক্ষমতাই নেই আমাকে খুশি করার। আমি এখন যৌবনে পা দিয়েছি, তাই আমি এখন আর শরীরের উত্তেজনা সামলাতে পারি না। কিন্তু আমার স্বামী তো। ধীরে ধীরে আমারও ওই সব গল্প শুনতে বেশ ভালো লাগতো। আর আমারও মনে হতো যদি আমিও ওদের মতন আমার স্বামীর কাছ থেকে এরকমই সুখ পেতাম। কিন্তু আমার কপাল কি আর এত ভালো? বাপের বাড়ি এসেছি এই 1 মাস হলো, আর এই 1 মাসে এখানকার মহিলাদের গল্প শুনে আমার শরীরের কামবাসনাও যেন আরও বেড়ে গেছিল। একদিন আমি বৌদির সাথে পুকুর থেকে স্নান করে বাড়ি এসে দেখি আমার ভাসুর এসেছেন আমায় নিয়ে যাওয়ার জন্য। আমি আমার শ্বশুরবাড়িতে আবার ফিরে গেলাম, কিন্তু আমার স্বামী তখনও কাজের জন্য শহরেই ছিল। আমার এখানে থাকতে একদম ভালো লাগতো না। তখন ছিল বৈশাখ মাস। এত গরমে যখন গ্রামের প্রায় সব পুরুষই রাতে ঘরের বাইরে খাট বিছিয়ে শুতো, তখনও আমার ভাসুর বড় জায়ের সাথে নিজের ঘরেই ঘুমাতো। একদিন তখন রাত প্রায় 2টো হবে। আমি ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছি। ভাসুরের ঘরের পাশ দিয়ে যেতেই আমার কানে এক অদ্ভুত আওয়াজ এলো। আওয়াজটা ছিল আমার বড় জায়ের। আমি বুঝতে পারছিলাম না এত রাতে আমার বড় জা কেন এইভাবে চিৎকার করছে। দেখি জানলাটা ভেজানো। আমার মনে একটু কৌতূহল হলো। আমি জানলাটা একটু ফাঁক করে ঘরের ভেতরে তাকালাম। ঘরের ভেতরে লাল রঙের একটা হালকা আলো জ্বলছিল। ঘরের ভেতরে তাকাতেই আমি যে দৃশ্য চোখের সামনে দেখলাম তা দেখে তো আমার সারা শরীরে উত্তেজনা আরও বেড়ে গেল। আমি ভাবলাম, যদি আমিও আমার স্বামীর কাছ থেকে এই রকমই সুখ পেতাম। তবে আমার একটু ভয়ও করছিল, কেউ যদি আমাকে দেখে ফেলে। আমি তখনই বাথরুমে চলে গেলাম আর তারপর নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। কিন্তু আমার আর ঘুম আসছিল না। আমি একা শুয়ে শুধু এপাশ ওপাশ করছিলাম। সারা শরীরে আমার যেন বিদ্যুৎ খেলা করছিল। এইভাবেই আমার বিয়ের 1 বছর কেটে গেল, কিন্তু এখনও আমি আমার স্বামীর সুখ থেকে বঞ্চিত ছিলাম। একদিন আমি আবার সেই দৃশ্য দেখলাম। সেদিন খুব গরম পড়েছিল আর লাইটও ছিল না। আমি আর ঘরে ঘুমোতে না পেরে বাইরে খাটিয়ার উপর এসে বসলাম।
খাটিয়া আমার ভাসুরের ঘরের পাশেই রাখা ছিল। কিছুক্ষণ পরই আবার আমার কানে সেই আওয়াজটা এলো। আমি তখন জানলা দিয়ে ঘরের ভেতরে তাকালাম। দেখি আমার ভাসুর আর আমার বড় যা। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। এইসব দেখে আমারও শরীরে উত্তেজনা বেড়ে গেল। আমি সাথে সাথে ঘরে চলে এলাম। সকাল হতেই আমি দেখি আমার বড় যা কেমন যেন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দিদি, শরীর খারাপ নাকি? উনি বললেন, না না, শরীর ঠিক আছে, শুধু কোমরে একটু ব্যথা করছে, ও ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমি তখন মজা করে বললাম, মনে হচ্ছে আজকাল ভাসুর ঠাকুর একটু বেশি ভালোবাসছে আমার দিদিকে। আমার কথা শুনে বড় যা একটু লজ্জা পেয়ে বলল, তোমার ভাসুর সারাদিন জমিতে কাজ করে, তার সত্ত্বেও রাতে আমাকে ছাড়ে না। জানো তো, আমি ওনাকে বলি, সারাদিন তুমি জমিতে কাজ করে ক্লান্ত হয়ে যাও, তারপরও কি দরকার তোমার রোজ রাতে এইসব করার? কিন্তু উনি বলেন, আমি তোমার কাছে না এসে থাকতেই পারি না। বড় যার এই কথা শুনে আমি মনে মনে ভাবলাম, যদি আমার স্বামীও আমাকে এইভাবে ভালোবাসতো। 2-3 দিন পর আমার বড় যার দাদা ওনাকে নিতে আসলেন। আসলে ওনার মায়ের শরীরটা খুব খারাপ, তাই এখনই ওনাকে যেতে হবে। পরের দিন সকালেই আমার বড় যা নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। যাওয়ার আগে আমাকে বলে গেল, তোমার ভাসুর জমিতে গেছে, সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে। তুমি রাতে ওনাকে দুধ গরম করে দিও, দুধ না খেলে ওনার ঘুম আসে না। মায়ের শরীরটা ভালো না, হয়তো আমাকে 1-1.5 মাস ওখানে থাকতে হবে। তুমি তোমার ভাসুরের খেয়াল রেখো। আমি বললাম, দিদি তুমি চিন্তা করো না, আমি ঠিক এখানে সব কিছু সামলে নেব। সন্ধ্যায় ভাসুর জমি থেকে ফিরে এলে আমি ওনাকে চা মুড়ি দিলাম। গ্রামের বাড়ি, তাই সবাই সকাল সকাল খেয়ে যার যার ঘরে শুতে চলে যায়। রাতের খাওয়া শেষে আমি বড় যার কথা মতন দুধ গরম করে ওনার ঘরে দিতে গেলাম। দেখি আজও ঘরে হালকা লাল আলোটা জ্বলছে, আর আমার ভাসুর নিজের বিছানায় শুয়ে আছেন। টেবিলের উপর গ্লাসটা রেখে আমি নিজের ঘরে চলে আসলাম। কিন্তু জানি না কেন আমার শরীর আর মনে কেমন একটা হচ্ছিল। আমি কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিলাম না। আমার মনের মধ্যে ওই সব কথাই ঘোরাফেরা করছিল, যেগুলো আমি বাপের বাড়িতে গিয়ে ওখানকার মহিলাদের কাছ থেকে শুনতাম। বড় জায়ের ঘরে হালকা আলোয় যে দৃশ্য দেখেছিলাম, সেটাও যেন আমার চোখে ভাসছিল। আমার ভাসুর যেভাবে বড় যাকে ভালোবাসে, আমার বর কোনোদিনও আমাকে সেইভাবে ভালোবাসতে পারবে না। কারণ ও তো বুঝতে পারছিলাম না কিভাবে নিজের শরীরে জ্বালা মেটাবো। ঠিক তখনই আমার ভাসুরের কথা মনে পড়ল। আমি ভাবলাম, এই সুযোগ, বড় যাও বাড়িতে নেই, আমি যদি ওনার জায়গায়, কিন্তু ভাসুর যদি বুঝতে পেরে যায়, তাহলে উনি আমার সম্পর্কে কি ভাববেন? আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার বড় জায়ের একটা শাড়ি পরে আস্তে করে ওনার ঘরে ঢুকে ভাসুরের পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপর মাঝরাতে আমার ভাসুর যখন বড় যা মনে করে আমার সাথে, ঠিক তখনই আমার মুখটা উনি দেখে ফেললেন, আর দেখেই ঘাবড়ে গিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু আমি ওনার মুখের উপর নিজের হাতটা রেখে বললাম, যা হচ্ছে সেটা হতে দিন, কারণ আপনার ভাই আজ পর্যন্ত আমাকে স্বামীর সুখ দিতে পারেনি। ভাসুর আমার কথা বুঝতে পেরে আবার নিজের কাজ শুরু করে দিলেন। 2 ঘন্টা আমাদের মধ্যে সেই সব কিছুই হলো, যেটা আজ পর্যন্ত আমার স্বামীর সাথে হয়নি। তারপর সকাল হওয়ার আগেই আমি উঠে নিজের ঘরে চলে গেলাম। আজ আমি খুব খুশি ছিলাম, কারণ বিয়ের পরে সত্যিকারের সুখ আমি কাল রাতেই পেয়েছি। এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। এতদিন বিবাহিত হয়েও আমি কুমারী ছিলাম, কিন্তু দুঃখ একটাই, যে সুখ আমার স্বামীর কাছ থেকে পাওয়ার কথা ছিল, আজ সেই সুখ আমাকে ভাসুরের কাছ থেকে পেতে হলো। এরপর থেকে আমি ভাসুরের অনেক খেয়াল রাখতাম, ওনার সেবা করতাম। উনিও আমার সেবা পেয়ে বেশ খুশিই ছিলেন। রোজ রাতে আমি আর আমার ভাসুর নিজেদের চাহিদা পূরণ করতাম। এত সুখ আমি আগে কখনো পাইনি। তারপর একদিন ভোরে যখন আমি ভাসুরের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার শাশুড়ি আমায় ওই ঘর থেকে বেরোতে দেখে ফেলেন। উনি আমাকে দেখেই বললেন, দাঁড়াও বৌমা, তুমি এত ভোরে
নিজের ভাসুরের ঘরে কি করতে গেছিলে? বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি এটা। তুমি ভোর হলেই আমার বড় ছেলের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যাও। নিজের ভাসুরের সাথে এইসব করতে তোমার লজ্জা করলো না? আমি ভাবতাম তুমি একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু তুমি তো একটা চরিত্রহীন মেয়ে। আমার শাশুড়ি যা মুখে আসছিল আমাকে তাই বলে যাচ্ছিলেন। আমি আর সহ্য করতে না পেরে ওনাকে বললাম, মা, আপনি আমাকে এত খারাপ খারাপ কথা বলছেন, কিন্তু আপনি কি এটা জানতেন না যে আপনার ছোট ছেলের কোনো ক্ষমতাই নেই? সব জানার সত্ত্বেও আপনি নিজের সম্মান বাঁচানোর জন্য আমার সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছেন। আপনি শুধু নিজের ছেলের কথাই ভাবছেন, কিন্তু আমার কথা একবারও ভাবছেন না। কিভাবে আমি বিবাহিত হয়েও কুমারী মেয়েদের মতন এখানে পড়ে আছি। একটা মেয়ে ততটাই সহ্য করতে পারে যতটা ওর সহ্য করার ক্ষমতা থাকে, কিন্তু যখন সেই মেয়েটা জেনে যায় যে তাকে সারা জীবন এভাবেই কাটাতে হবে, তখন সে এই রকম রাস্তাই বেছে নেয়। আমার কথা শুনে শাশুড়ির মুখ দিয়ে আর কোনো আওয়াজই বেরোলো না। কিছুক্ষণ পরে উনি বললেন, আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে উনি ওখান থেকে চলে গেলেন। তারপর থেকে বেশ কিছুদিন শাশুড়ি আমার সাথে কথা বললেন না। এই কথা যখন আমার শাশুড়ি বিকাশকে ফোন করে বললেন, তখন ও লজ্জায় আর কিছু বলার মুখ ছিল না। এত অশান্তি আমার আর ভালো লাগছিল না। তাই আমি তখনই ঠিক করলাম যে বাপের বাড়ি চলে যাব। পরের দিন সকালেই আমি নিজের সুটকেস গুছিয়ে বেরিয়ে গেলাম। বাড়িতে গিয়ে আমি মা আর বৌদিকে সব কথা খুলে বললাম। ওরা বলল আর ওই বাড়িতে যেতে হবে না। বাপের বাড়িতে এসেও আমি সারা দিন মন খারাপ করে বসে থাকতাম, কারোর সাথে বেশি কথা বলতাম না। আমাকে দেখে আমার মায়ের খুব চিন্তা হতো। ওনারা আবার আমার বিয়ে দেবেন বলে ঠিক করলেন। তারপর আমার দাদা আর বাবা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করলো। কয়েক মাসের মধ্যেই আমার বিয়ে রাকেশ নামের একটা ছেলের সাথে ঠিক হয়ে গেল। রাকেশেরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। ওর প্রথম বউ 2 বছর আগেই মারা গেছে। 1 মাসের মধ্যেই আমার বিয়ে রাকেশের সাথে হয়ে গেল। আমি আমার নতুন শ্বশুরবাড়িতে চলে গেলাম। রাকেশের নিজস্ব কাপড়ের ব্যবসা ছিল, দেখতে শুনতেও বেশ ভালোই। শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো। রাকেশও আমাকে খুব ভালোবাসতো। ও আমাকে সেই সব কিছুই দিয়েছে যা একটা বিবাহিত মেয়ের চাহিদা থাকে। ধীরে ধীরে আগের সব কিছু ভুলে গিয়ে আমি আবার নতুন জীবনে ব্যস্ত হয়ে গেলাম। আসলে সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে, কিন্তু যখনই সেই স্বপ্ন পূরণ হয় না, মানুষ তখনই বাধ্য হয়ে ভুল পথে পা বাড়ায়। ঠিক সেইভাবেই প্রতিটা মেয়েই বিয়ের পর অনেক আশা আর স্বপ্ন নিয়ে নতুন সংসারে যায়, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেই তারা ভুল পথে এগিয়ে যায়। তবে কোনো মহিলা বা পুরুষ কেউই বিনা কারণে খারাপ রাস্তা বেছে নেয় না। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।